নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত উপস্থিতি, এখানে দেখতে পাচ্ছেন যে আরবি ভাষা নিয়ে প্রায় ৪ প্রকারের গবেষণা হয়েছে। অর্থাৎ আরবি ল্যাঙ্গুয়েজ যেটা আমরা পড়তে বসেছি, জানতে শিখেছি, বসেছি, সেটা নিয়ে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ নিয়ে মোটামুটি ৪ ধরনের গবেষণা হয়েছে। প্রথম গবেষণা হচ্ছে কি ইলমুত তাজবিদ, যেটাকে আরবিতে বলি কি ইলমুত তাজবিদ, যেটাকে স্বরবিদ্যা বলি, সায়েন্স অফ ফনোলজি। মূলত এখানে আমরা আরবি রিডিং গুলো, আরবি লাইন গুলো আমরা কিভাবে পড়ব, কোথায় টান দেব, কোথায় গুণনা করব, কোথায় মদ করব, কোথায় গুণনা করব না, কোথায় স্পষ্ট করে পড়বো, যেটাকে আমরা নুরানি কায়দার মধ্যে আমরা কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার সময় আমরা পড়েছি। এটা হলো এলমে তাজবিদ বলে এটাকে। অলরেডি আমরা সবাই পড়ে এসেছি মোটামুটি। আর যারা পড়েনি ইনশাল্লাহ, আমাদের কোরআনের ক্লাস শুরু হবে, সেখানে সবাই ইনশাল্লাহ পড়তে পারবেন। তাহলে এলমে তাজবিদ হচ্ছে যেখানে আমরা কোরআনে কারিমকে সহি শুদ্ধভাবে কিভাবে উচ্চারণ করে পড়তে পারি, কিভাবে তেলাওয়াত করতে পারি, সেই বিষয়ে নলেজ দেওয়া হয় এলমে তাজবিদে, যেটা আমরা আমাদের হালিমা রফিক আপা পড়াবেন বা আমাদের একজন টিচার আছে সেও পড়াবেন। এটা হলো এলমে তাজবিদ। মনে রাখবেন, এখানে হচ্ছে কোরআন শরীফটাকে রিডিং কিভাবে সহি শুদ্ধ করে পড়তে পারি, নির্ভুলভাবে পড়তে পারি, এটাকে বলে এলমে তাজবিদ। আসেন দ্বিতীয় নম্বরে, এটাকে বলে ইলমুস সরফ। অর্থ হইল রূপবিদ্যা, অর্থাৎ কয়েকটি অক্ষর মিলে একটা শব্দ হয়। তাহলে এই শব্দটা কিভাবে গঠিত হয়, কয়েকটি অক্ষর কিভাবে মিলিত হয়, কোন রুলস রেগুলেশনের মাধ্যমে কয়েকটি অক্ষর মিলিত হয় এবং সেখান থেকে একটি শব্দ তৈরি হয়। যেমন ক, খ, গ, গ, উম, একটি অক্ষর, এগুলাকে সাথে ক, খ, গ, গ, উমা, এগুলাকে মিলিয়ে দিলে কি বাক্য শব্দ হয়ে যাবে? না, হবে না। তাহলে ক, খ, ন, কখন, তাহলে এই সিস্টেম কিছু আছে, ওই সিস্টেমে যদি আমরা মিলাই তাহলে অর্থ হবে, আদারওয়াইজ কোনো অর্থ হবে না। তো এখানে মূলত খেয়াল করবেন যে এলমুস সরফের মধ্যে আমাদেরকে শব্দ গঠন করা শেখায়। এলমুত তাজবিদ বা স্বরবিদ এখানে আমাদের তেলাওয়াত শিক্ষা দেয়, কিভাবে আমরা তেলাওয়াত করবো সহি শুদ্ধভাবে, নির্ভুল ভাবে। আর এলমুস সরফ যেটা রূপ বিদ্যা, এখানে বাক্যের শব্দের গঠনটা কেমন হবে, কোন শব্দকে আগে দিব, কোন শব্দকে পরে দিলে কিভাবে নাউন হয়, কিভাবে ভার্ব হয়, এখানে এটাকে বলা হয় রূপ বিদ্যা, যেটাকে আরবিতে বলি ইলমুস সরফ। আর 3 নম্বর হচ্ছে ব্যাকরণ বিদ্যা, যেটাকে আমরা আরবিতে বলি ইলমুন নাহবি এবং এলমে নাহব। আমরা সংক্ষেপে বলি কি এলমে নাহব, অর্থাৎ ব্যাকরণ বিদ্যা বা সায়েন্স অফ গ্রামার, গ্রামারের সায়েন্স। যে গ্রামার অর্থাৎ যেটা আমরা এই যে গ্রামার যেটা পড়তে বসছি, এখানে কয়েকটি শব্দ মিলে বাক্য হয়। তো এই যে রূপ ব্যাকরণের মধ্যে আমরা বাক্য গঠন করা শিখবো। এলমে সরফের মধ্যে 2 নম্বর এখানে শব্দ গঠন করা শিখবো, আর 3 নম্বরে আমরা বাক্য গঠন করা শিখবো। আমরা মূলত এই যে ক্লাস শুরু করছি, এখানে আমরা 2টা বিষয় পড়বো। আমরা শব্দ গঠন করাও শিখবো, সাথে বাক্য গঠন করাও শিখবো। আচ্ছা, আর 4 নম্বর যেটা, সেটা হচ্ছে সাহিত্য বিদ্যা বা ইলমুল ফাসাহা ওয়াল বালাগা, যে ভাষার যে সাহিত্য। যেমন আমার বাংলা ভাষার সাহিত্য আছে, সাহিত্যপূর্ণ ভাষায় কথা বললে শুনতে কত সুন্দর শোনা যায়। তো কোরআনে কারিম হচ্ছে সাহিত্যের সর্বোচ্চ লেভেলের সাহিত্যপূর্ণ একটা আল্লাহর কিতাব। যেমন বাংলা ভাষায় যে সবচেয়ে উত্তর, মানে বেস্ট সাহিত্যিক যে আছে বা বেস্ট সাহিত্যের কিতাব, যে বই যেটা আছে, যেটার সামনে অন্য কোনো বই তার দাঁড়াতে পারে না। তো মানুষ তখন সেই ব্যক্তিকে বা ব্যক্তিকে নিয়ে গর্ব করে, হা, উনি হচ্ছে আমাদের বাংলা ভাষার একজন পণ্ডিত। এবং ওনার লেখাগুলো মানুষ পড়তে চায়, কারণ ওনার লেখার মধ্যে মাধুর্যতা আছে, সৌন্দর্য আছে, শব্দ গঠন আছে। তো আরব সোসাইটিতে মধ্যে, আরবদের মধ্যে বড় বড় কবি ছিল, যারা এই আরবিতে বড় বড় যারা সাহিত্যিক ছিলেন। যেমন ইমরাউল কায়েস, ম্যাক্সিমাম তারা নন মুসলিম ছিলেন, খ্রিস্টান ছিলেন, ইহুদ মুশরিক ছিল। ইমরাউল কায়েস, ফরাজদাক, মুতারাব্বি, এরকম ভাবে বিশাল বড় বড়, যাদের প্রসিদ্ধি প্রসিদ্ধ প্রসিদ্ধ তারা, তাদের প্রসিদ্ধি বিশ্বব্যাপী স্বীকৃতি ছিল। এবং মাদ্রাসা যে সমস্ত আরবিক ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা পড়ে,
তারা জানে ওই সমস্ত সাহিত্যিকদের বই এখনো পড়ানো হয়, এবং হাদিসের ক্ষেত্রে তাফসীরের ক্ষেত্রেও শব্দের ব্যাখ্যা করার জন্য ওই সমস্ত শব্দকে রেফারেন্স হিসেবে পেশ করা হয়। তাহলে বুঝেন যে কোন মাপের সাহিত্যিক তারা ছিল। ওই জামানায় যখন কোরআন নাজিল হয়, এই কোরআন নাজিল হওয়ার পর কোরআন হচ্ছে সাহিত্যের পরিপূর্ণ উচ্চ মাত্রা সাহিত্যিক একটা সাহিত্যপূর্ণ একটা কিতাব। কাফিররা যখন দেখেন নবী আলাইহিস সালামকে, তারা কিন্তু হুজুগে আমাদের মতো আমরা বলি না হুজুগে বাঙালি, তারা হুজুগে আরবিয়ান ছিল না বা হুজুগে মুসলিম ছিল না। তারা নবী আলাইহিস সালামকে কষ্টি পাথর দিয়ে মেপে 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 পরখ করে তারা নবী আলাইহিস সালামকে ঈমান আনছে। কারণ ওই জামানার সাহিত্যিক যারা ছিল তারা কল্পনাই করতে পারতো না যে এত উচ্চ মাত্রার সাহিত্যের কিতাব বা আয়াত এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উম্মি, যিনি কোনো, যার কোনো শিক্ষক নেই, যার কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই, তার মুখে এত সুন্দর সাহিত্যপূর্ণ ভাষা কিভাবে উচ্চারিত হয়। এটা বিশাল বড় মিরাকেল ছিল ওই জামানাতে। এবং তারা কল্পনা করতে পারতো না, হাজারবার নবী আলাইহিস সালামকে চ্যালেঞ্জে বসার সাহস করছে, কিন্তু কুলাইতে পারে নাই তারা। নবী আলাইহিস সালামের সাহিত্যের সামনে তাদের বই নাথিং, কিছুই ছিল না। তো এটাকে বলা হয় ইলমুল ফাসাহা ওয়াল বালাগা। আমরা যখন তেলাওয়াত করি, আমরা সাহিত্য বিশ্বের সর্ব উৎকৃষ্ট মানের সাহিত্যের কিতাব পড়ি, কোরআন, কিন্তু আমাদের ভাষা না বলে আমরা সেটার গুরুত্ব বুঝি না, খালি বিশ্বাসই করি আমরা। যেমন বাংলা ভাষার সর্বোচ্চ মাত্রা সাহিত্যের বই যদি আপনি পড়েন, বা সেই সর্বোচ্চ মাত্রার সাহিত্য দিয়ে যদি আপনি কথা বলেন, তাহলে মানুষ আপনার প্রতি পাগল হয়ে আপনাকে শুনবে, আপনাকে গুরুত্ব দিবে। হ্যাঁ, ভাই কত সুন্দর। কিন্তু একজন যার এডুকেশন, যার একাডেমিক শিক্ষা নেই, সে কিন্তু সাহিত্যপূর্ণ কথা বলে, সাহিত্যের ভাষাতে কথা বলে, বা সেই সাহিত্যের বই লেখে, তখন মানুষ যেমন আশ্চর্য হবে, ওই জামানায় নবী আলাইহিস সালামকে দেখে ঠিক এরকম ভাবে আশ্চর্য হয়েছে। তো আমরা ইনশাল্লাহ যদি আমরা এই 3টা লেভেল পার করতে পারি, তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই সাহিত্য আমি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে পড়বো ইনশাল্লাহ। তার আগে ইলমুস সরফ এবং ইলমুন নাহউ আমাদেরকে কমপ্লিট করতে হবে ইনশাল্লাহ। আমরা শনি এবং সোমবার, শনি এবং বুধবার দিন এই যে ইলমুন নাহউ পড়বো, ব্যাকরণ পড়বো। আর সপ্তাহে একদিন সোমবার দিন আমরা এই ইলমুস সরফ পড়বো আমরা ইনশাল্লাহ। সপ্তাহে একবার কেন, কেন এখানে শুধু সরফই না, আরো অনেক কিছু আছে ইনশাল্লাহ। আমরা ক্লাস শুরু করলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এবার আমি কথা এতটুকু শুধু বললাম। এটা শুধু জানার জন্য, এটা শেখার জন্য না। এটা এই 4টা দিন যে বললাম, এটা শুধু জানার জন্য যে আমরা আসলে কি পড়তে যাচ্ছি, এবং আরবিক নিয়ে আমাদের কি ধারণা, যে আসলে আরবি কোন জিনিসটা আমরা পড়তে যাচ্ছি। তাহলে বললাম তাজবিদ নিয়ে আমরা অলরেডি পড়েছি, বা কোনো দুর্বলতা থাকলে আমরা তাজবিদের ক্লাসে শিখবো। সাহিত্য এটা আমরা পরে পড়বো, আমরা এখন রূপবিদ্যা এবং ব্যাকরণ বিদ্যা শিখবো ইনশাল্লাহ। তাহলে আমরা আজকের যে ক্লাস সেটা হচ্ছে কি ব্যাকরণ বিদ্যা। এবার আসেন, আমরা একদম জবরদের পেশ থেকে শুরু করব, যাতে করে আমাদের কোনোই না থাকে যে কোথায় থেকে শুরু করতে যাচ্ছি আমরা। খেয়াল করেন, আমরা জানি আরবিতে জবর জের পেশ, জবরুন জেরুন পেশুন, বা জবর জের পেশ, এটা মূলত ফার্সি শব্দ। এটা হলো কি জবর জের পেশ, 3টা শব্দ হচ্ছে কি ফার্সি। আমরা জানি কারণ ভারতবর্ষে মুঘলরা আসছিল, এবং আওরঙ্গজেব, আলমগীর, ওনারা মূলত সেই ওই থেকে আসছিল, তুর্কির থেকে ওনারা এসে হিন্দুস্তান দখল করে এখানে ইসলামের প্রচার করছিলেন তারা। তো সেই হিসেবে তাদের এই ফার্সি ল্যাঙ্গুয়েজটা হিন্দুস্তানে অনেক প্রসিদ্ধ ছিল। আস্তে আস্তে এটা দুর্বলতা হয়ে গেছে, কারণ মানুষের ইংলিশ এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজের দিকে ধাবিত হয়ে গেছে। আর ওই সরকারও এখন নেই, যে কারণে তারা ফার্সিকে গুরুত্ব দেওয়া হয় না। আচ্ছা, যাই হোক, তো জবরদের পেশটা মূলত ফার্সি শব্দ, সেখান থেকে উর্দুতে, হিন্দিতে ব্যবহৃত হয়, এবং সেখান থেকে আমরা বাংলা ব্যবহার করি। অন্য কোনো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জবরদের বলবে না, বা আরবি বা অন্য অন্য কান্ট্রিতে জবরদের পেশ বলবে না, কিন্তু আমরা আমাদের যারা সাবকন্টিনেন্টের মানুষ, তারা আমরা এটাকে জবরদের পেশ বলে থাকি। তাহলে জবর জের পেশ আসলে কোথা থেকে আসলো? আরবিতে আমরা যখন তাজবিদ পড়েছি, সেখানে আমরা মদের অক্ষর পড়েছি। মদের অক্ষর 3টি, কয়টি? আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়া, কথা করে খেয়াল করবেন, আলিফ ওয়াও ইয়া, এটা হচ্ছে কি মদের অক্ষর, আলিফ ওয়াও ইয়া। এই 3টা হচ্ছে মদের অক্ষর। এই 3টা অক্ষর এর রাজত্ব শেষ পর্যন্ত, অর্থাৎ এই যে 4টি ক্যাটাগরিতে আছে আরবিতে, এই 4টিতে এর রাজত্ব আছে। এই আলিফ ওয়াও ইয়া, এটাকে বস মনে করতে পারেন, আরবির বস।
অথচ এই তিনটা হলো দুর্বল অক্ষর বলে আরবিতে। এই দুর্বল অক্ষর যেমন আপনার তাসবিদে কাজে আসে, তেমন সরফে এদের এদের সবকিছু এদের দাদাগিরি, এবং নাহতে এদের দাদাগিরি, এবং ফাসাহা বালাগাতেও এই আলিফ ওয়াও ইয়ার অনেক চলে। তাহলে বুঝলাম কি দুর্বল অক্ষর হচ্ছে আরবিতে তিনটি, আলিফ ওয়াও ইয়া। আচ্ছা, এই আলিফের উচ্চারণ আ, সেখান থেকে জবর বের হয়েছে। ইয়ার উচ্চারণ ই, সেখান থেকে জের বের হয়েছে। আর ওয়াওয়ের উচ্চারণ ও, সেখান থেকে পেশ বের হয়েছে। আলিফ থেকে বের হয়েছে জবর, ওয়াও থেকে বের হয়েছে পেশ, আর ইয়ার থেকে বের হয়েছে জের। তাহলে আমরা শিখলাম আসল হচ্ছে আলিফ ওয়াও ইয়া, আর এই দুটা ডুপ্লিকেট হচ্ছে জবর জের পেশ। আলিফ থেকে জবর, ওয়াও থেকে পেশ, আর ইয়ার থেকে জের বের হয়েছে। একজন বলে তো দেখি জবর জের পেশ কোথা থেকে আসছে, আলিফ একজন থেকে বলেন। উস্তাদ আলিফ আমি বলবো। জেড থেকে ইয়া থেকে জেড আসছে, আর ওয়াও থেকে পেশ আসছে। উস্তাদ একটু দম্মা ফাতা কাসা বললে ভালো হয় না? হ্যাঁ, আলিফ থেকে জবর, আলিফ থেকে জবর, আলিফ থেকে জবর, ওয়াও থেকে পেশ, আর ইয়ার থেকে জের। এই কথাটা সবাই একটু একদম নিজের মনের মধ্যে লিখে গেঁথে ফেলেন, এটা লাগবে সামনে। এটা আলিফ থেকে জবর, ওয়াও থেকে পেশ, ইয়ার থেকে জের। সবাই পড়েন দেখি, বলেন। আলিফ এটা থেকে সবাই একটু জবর, মিউট করে বা আনমিউট করে সবাই তিনবার করে বলেন। আলিফ থেকে জবর, ওয়াও থেকে পেশ, ইয়ার থেকে জের। ইয়া থেকে জের, ওয়াও আলিফ থেকে থেকে জবর, আলিফ ওয়াও থেকে জবর, ইয়া থেকে ওয়াও থেকে পেশ, ইয়া থেকে থেকে জের, ইয়া থেকে জের। ইয়া থেকে জের, ওয়াও থেকে পেশ। থেকে জবর, ইয়া থেকে জের, ওয়াও থেকে পেশ। জি। আলিফ তাহলে এটা আমরা ইনশাআল্লাহ কখনো ভুলবো না, ঠিক আছে? এটা সবসময় লাগবে আমাদের। তাহলে আলিফ থেকে জবর, ওয়াও থেকে পেশ, আর ইয়ার থেকে জের বের হয়েছে। এখন আসেন, এটা তো বুঝলাম জবর জের পেশ, এটা ফার্সিতে বা উর্দুতে বলে, বাংলায় বলি আমরা। এখন তো আমরা শিখতে যাচ্ছি অ্যারাবিক। অ্যারাবিকের মধ্যে আসেন যে অ্যারাবিকের মধ্যে জবরদের পেশকে কি বলে, কারণ আমরা গ্রামার শিখতে হলে কিছু পরিভাষা আমাদের লাগবে। যেমন আপনি যদি মেডিকেল পড়তে যান, মেডিকেলের জন্য একটা কিছু মেডিকেলের পরিভাষা আছে যেটা আপনারা ইঞ্জিনিয়াররা বুঝবে না। তো ইঞ্জিনিয়ারদের কিছু পরিভাষা আছে যারা অন্য কোনো সাবজেক্ট বিভাগের মানুষ বুঝবে না। প্রত্যেক ভাষার একটা একটা পরিভাষা আছে। তো আরবিরও কিছু পরিভাষা আছে, গ্রামার কিছু পরিভাষা আছে। আচ্ছা, সে পরিভাষার মধ্যে খেয়াল করেন, আমরা তাসবিদের মধ্যে আমরা পড়েছি, তাসবিদের মধ্যে জবরকে বলা হয় ফাতহা, জেরকে বলা হয় কাসরা, আর পেশকে বলা হয় দম্মা। এই দেখ, দম্মা ফাতহা কাসরা, দম্মা পেশ, ফাতহা জবর, আর কাসরা জের। এটা আমরা পড়েছি তাসবিদের পরিভাষায়। কে? জবরকে বলা হয় ফাতহা, জেরকে বলা হয় কাসরা, আর পেশকে বলা হয় দম্মা, তাই না? অনেকে জানেন এটা। তবে আমরা এই পরিবেশটা এই পরিভাষাটা কেবল তাসবিদের মধ্যে রাখবো, কারণ আমরা গ্রামার পড়তেছি, গ্রামার একটা পরিভাষা আছে। তো আমরা জবরদের পেশকে এই গ্রামারের পরিভাষা আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ। তো আসেন, এই জবর পেশকে আরবিতে বলা হয়, গ্রামারের পরিভাষা বলা হয় রফা। রফা, রফা মানে কি? পেশ বা দম্মা। আর জবরকে বলা হয় নসব, জবরকে বলা হয় নসব। এই যে বাংলায় লেখা আছে নসব, রফা, নসব। আর জেরকে বলা হয় জার, জাররুন, জার। তাহলে আমার সাথে বলেন, রফা, 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 নসব, নাসব, রফা, জার। নাসাব, জার। রফা, নাসব, জার, জার। জার। রফা নসব জার, তিনবার বলেন, রফা নসব জার, রফা নসব জার, রফা নসব জার। রফা নাসব জার, রফা রফা নাসব নাসাব জার। জার, রফা, রফা নাসাব জার, জবরকে রফা নাসাব নাসাব, জার। জেরকে জার। আচ্ছা, রফা নসব জার। আচ্ছা, সবাই একটা কথা মনে রাখবেন, আমার বিষয়টা হচ্ছে কি, গ্রামার পড়ার জিনিসটা, গ্রামারটা বোঝার জিনিস। আমি কিছু ভূমিকা পড়তেছি, সামনে আপনাদের গ্রামার ভূমিকার মধ্যে গ্রামার হয়ে যাবে, আপনারা বুঝতেও পারবেন না যে গ্রামার শিখে ফেলতেছেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমি যেটা যতটুকু পড়ি ততটুকু সবাই একটু খেয়াল করবেন ইনশাল্লাহ। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশে কেউ যদি গ্রামার আপনাকে
কি বুঝাইতে পারে সেটা আমি ইনশাল্লাহ আপনাকে বোঝাতে পারবো। আমি এই চ্যালেঞ্জ সবসময় দিই এবং আমার মধ্যে সেই স্ট্রেংথ আছে বলে আমি এই চ্যালেঞ্জ নিতে পারি। তাহলে খেয়াল করেন, রফা নাসাব যাও, রফা মানে রফা মানে পেশ। পেশ, 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 নাসাব মানে জবর, নাসব মানে জবর, 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 আর জার মানে জের, 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 জার মানে জের, 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 জের। রফা নাসাব জার, রফা নাসাব জার। এখন বিষয়টা হলো কি, খেয়াল করেন, আরবি শব্দের মধ্যে আরবি শব্দে ভাওয়েল 3টি মাত্র। হয়তোবা শব্দের শেষে, খেয়াল করেন, শব্দের শেষ অক্ষরে হয় জবর থাকবে, না হয় জের থাকবে, আর না হয় পেশ থাকবে। চতুর্থ কিছু নাই, আর থাকবেও না। একটা শব্দের শেষ অক্ষরে খেয়াল করবেন, আরবি শব্দের শেষ অক্ষরে কথা বলতেছে। যেমন নসব একটা শব্দ মনে করেন, এটা শেষ অক্ষর হলো বা। তো আরবি শব্দের শেষ অক্ষরে হয়তো জবর থাকবে, আর না হয় জের থাকবে, আর না হয় পেশ থাকবে। পেশ থাকবে। চতুর্থ কিছু থাকবে না। বুঝতে পেরেছেন? এখন আরবি শব্দের শেষ অক্ষর যদি রফা থাকে অর্থাৎ পেশ থাকে, তাহলে ওই শব্দকে বলা হয় মারফু। কি বলা হয়? মারফু। মারফু, কোন শব্দের শেষ অক্ষরে পেশ থাকলে ওই শব্দকে বলা হয় মারফু, মারফু। বলেন মারফু, মারফু বলেন। কোন শব্দের শেষ অক্ষরে পেশ থাকলে ওই শব্দকে বলা হয় মারফু, মারফু, মারফু। মারফুন, আমাকে শুনতে পাচ্ছেন সবাই ক্লিয়ারলি? জি শুনতে পাচ্ছি। মারফু, ক্লিয়ার শোনা যায়। কোন শব্দের শেষ অক্ষরে পেশ কি থাকলে ওই ভাওয়েল? শব্দকে বলা হয় মারফু। আপু কি ভাওয়েল? আচ্ছা, কোন শব্দের শেষ অক্ষরে জবর থাকলে, নসব থাকলে ওই শব্দকে বলা হয় মানসুব। কি বলে? মানসুব, মানসুব, ওই শব্দের শেষে জবর থাকলে মানসুব। কোন শব্দের শেষ অক্ষরে পেশ থাকলে ওই শব্দকে বলা হয় বলা হয় মারফু। শেষ অক্ষরে পেশ থাকলে বলা হয় মারফু, জবর থাকলে বলা হয় মানসুব। মানসুব, কোন শব্দের শেষ অক্ষরে জের থাকলে তাকে বলা হয় মাজরুর। মাজরুর, 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 শব্দের শেষে থাকলে মাজরুর। শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি। ক্লিয়ার শোনা আমাকে যায়। শুনতে পাচ্ছেন সবাই ক্লিয়ারলি? হ্যাঁ, ক্লিয়ার শোনা জি যাচ্ছে। জনাব শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে কোন শব্দের শেষ অক্ষরে পেশ থাকলে শব্দকে বলা হয় মারফু। মারফু, 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 কথা শোনা যায় না। যে কোন শব্দের শেষ অক্ষরে পেশ থাকলে ওই শব্দকে বলা হয় মারফু। মারফু, কোন শব্দের শব্দের শেষে শেষ অক্ষরে জের থাকলে ওই শব্দকে বলা হয়, জবর থাকলে ওই মারফু, শব্দকে বলা হয় মানসুব, জবর থাকলে জবর থাকলে বলা হয় মানসুব, মানসুব, জবর থাকলে বলা হয় মানসুব। আর জের থাকলে বলা হয় মাজরুর। মাজরুর, বলেন কোন শব্দের শেষ অক্ষরে পেশ থাকলে ওই শব্দকে বলা হয় মারফু, জবর থাকলে বলা হয় মানসুব, আর জের থাকলে বলা হয় মাজরুর। মাজরুর, জি, আমার সাথে এখন বলেন মারফু, মানসুব, মাজরুর, 3বার করে বলেন সবাই। মারফু, মানসুব, মারফু, মাজরুর।
মারফু মানসুব মাজরুর মানসুব মাজরুর মারফু মানসুব মাজরুর মারফু মানসুর মাজরুর আচ্ছা, মারফু বলেন তো এই মানসুব শব্দটা মারফু না মানসুব? এই শব্দটা কি মারফু না মানসুব বলেন তো? মারফু মুসলিমুন শব্দটা কি মারফু মারফু না মানসুব? মানসুব মারফু 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 আর মারফু পেশ মুসলিমান থাকলে বলা হয় মারফু আর জবর মুসলিমান থাকলে বলা হবে মানসুব এটা মানসুব মাজরুর পেশ মুসলিমিন থাকলে বলা হবে বলেন মারফু মানসুব মাজরুর, সবাই তিনবার করে বলেন মারফু মানসুব মাজরুর। মাজরুম মারফু মানসুব মাজরুম জি, মারফু সবাই বলেন, মানসুব সবাই একবার মাজরুম ঠোঁটস্থ করে ফেলান। মারফু মানসুব মাজরুর, মারফু মানসুব মাজরুর বলেন। মারফু মানসুব মাজরুর, মারফু মানসুব মাজরুর বলেন। মারফু মানসুব মাজরুম আরবিতে রেখে দিই, মারফু মানসুব মাজরুর। বলেন সবাই মারফু মানসুব মাজরুর। সাথে সাথে দিয়ে দিলাম কুন্না মানসুব কুন্না মারফু কুন্না মাজরুর। বলেন মারফু মানসুব মাজরুর, সবাই বলেন। মারফু মানসুব মাজরুর মারফু মানসুব মাজরুর মারফু মানসুব মাজরুর মারফু মানসুব মাজরুর মারফু منصوب مجرور مرفوع منصوب مجرور مرفوع مرفوع منصوب مجرور জি, مجرور তাহলে বলেন মুসলিমিন শব্দরা মারফু না মানসুব? مجرور مرفوع مجرور মাজরুর, ধন্যবাদ। মুসলিমান منصوب منصوب মানসুব। আর মুসলিমুন مرفوع মুসলিমিন মুসলিমিন منصوب مجرور مجرور মুসলিমান منصوب মান مجرور মুসলিমিন مسلمين مجرور মুসলিমুন। مرفوع সবাই এখন সবার ইজি হয় নাই, সবাই বলেন মারফু মানসুব মাজরুর, মারফু মানসুব মাজরুর, পাঁচবার করে বলেন। مرفوع مجرور مرفوع مجرور مرفوع مجرور مرفوع مجرور مرفوع مجرور مجرور مرفوع مرفوع منصوب مجرور مرفوع منصوب مجرور مرفوع منصوب مجرور আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শিখলাম কি? এখন বলেন, এখন আমার প্রশ্ন উত্তর দেন। কোন শব্দের শেষ করে জের আসলে শব্দকে কি বলা হয়? مجرور مجرور কোন শব্দের শেষ করে পেশ আসলে শব্দকে কি বলা হয়? مرفوع কোন শব্দের শেষ কোন শব্দের শেষ করে জবর আসলে তাকে কি বলা হয়? منصوب তাকে বলা হয় মানসুব। ঠিক আছে সম্মানিত জি। শিক্ষার্থী, যদি বুঝতে পারেন জিনিসটা, দেখেন আমি বলছি আরবি শব্দের মধ্যে জবর থাকবে, জের থাকবে আর পেশ থাকবে। এই জবর জের পেশই আমাকে অর্থ করে দেয়।
আমরা যদি বলি আরবি অর্থ শিখা, নিজে নিজে কোরআন বোঝা, এই জবরদের পেশে আমি যদি এখন বলি এখনই অর্থ বুঝতে ফেলবেন আপনারা। যেমন গত ক্লাসে বলেছিলাম এই পেশযুক্ত শব্দ সাবজেক্টিভ অর্থ দেয়, জবরযুক্ত শব্দ অবজেক্টিভ অর্থ দেয়, মানে কে যুক্ত অর্থ প্রদান করবে, আর জের যুক্ত শব্দ বৈষম্যযুক্ত অর্থ প্রদান করবে। যেমন মুসলিমুন একজন মুসলমান, আর মুসলিমান একজন মুসলমান কে, আর মুসলিমিন একজন মুসলমানের। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই জবরদের পেশ কত গুরুত্বপূর্ণ বুঝেন। আমরা যে কথা বলি, সারা পৃথিবীর মানুষ যে কথা বলে এই তিনটা স্টাইলে কথা বলে, তিনটা এক্সপ্রেশন দিয়ে থাকি। হয়তোবা আমরা মালিকানা বা সাবজেক্টিভ অর্থ দেই, আর নয় অবজেক্টিভ অর্থ ব্যবহার করি, আর নয় পজিটিভ অর্থ ব্যবহার করি। আমরা কিভাবে? যেমন আমি এরকম সাবজেক্টিভ। আমাকে আমাকে বললে আমি ভিকটিম বা ফ্যাসিলিটেটেড, আমাকে গিফট করা হচ্ছে বা আমাকে মারা হচ্ছে হয়েছে। তাহলে আমাকে কে যুক্ত অর্থ সবসময় অবজেক্টিভ অর্থ দেয়। আর আমরা দ্বিতীয় যে এক্সপ্রেশন দিই সেটা কে যুক্ত এক্সপ্রেশন দিই, হয়তোবা সাবজেক্টিভ এক্সপ্রেশন দিই, আর নয় অবজেক্টিভ কে যুক্ত অর্থ করি, অথবা বৈষম্য যুক্ত অর্থ করি। যেরকম ভাবে আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার অমুক, আমার তমুক, এই সব আমার সব পজিটিভের অর্থ। তাহলে জের যুক্ত শব্দ সবসময় বৈষম্য যুক্ত অর্থ প্রদান করবে, মালিকানা বা সম্বন্ধ বোঝাবে। আর জবরযুক্ত শব্দ সবসময় কে যুক্ত অর্থ প্রদান করবে, তাকে, তুমি, তোমাকে, তোমার, তুমি সাবজেক্টিভ, তোমাকে অবজেক্টিভ, তোমার পজিটিভ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য দেখেন জবর আর বদল ব্যাপার হলো এই তিনটা ছাড়া অন্য কোনো ভাবেল নাই। জবর হবে, জের হবে, না পেশ হবে, অর্থও তিনটা। হয়তো বৈষম্যযুক্ত অর্থ দিবেন, আর নয় জবরযুক্ত অর্থ, আর নয় পেশ যুক্ত অর্থ দিবেন। আপনি কে যুক্ত অর্থ দিবেন, আর নয় কি কে আর রেস ছাড়া অর্থ দিবেন। কে আর রস পার্সোনাল কে কথা বলবেন না প্লিজ। কে আর রেস ছাড়া যে অর্থ সেটা হলো সাবজেক্টিভ অর্থ, আর কে যুক্ত যেটা অর্থ সেটা হলো অবজেক্টিভ অর্থ, আর বৈষম্যযুক্ত অর্থ যারা সেটা হলো পজিটিভের অর্থ। তাহলে সবাই বুঝতে পেরেছেন যে আসলে আমরা যে বৈষম্যযুক্ত অর্থ বলি সেটা জের যুক্ত শব্দের অর্থ, যেটা কে দিয়ে অর্থ করি সেটা জবরযুক্ত শব্দের অর্থ। আর যারা ব্যক্তি কেউ কোনো কিছু বা কে আর রেস ছাড়া যে অর্থ দেয়, ব্যক্তি কেন্দ্রিক অর্থ দেয়, সেটা হলো কি সাবজেক্টিভ অর্থ, যেটাকে হিমসেলফ বা দেমসেলফের অর্থ প্রদান করে থাকে। তাহলে আমরা মূলত দিকে যাচ্ছি না, ওটা এমনি শুধু বললাম যে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ জবরদের পেশ, সেটা বলতে গিয়ে অর্থের কথা বললাম। অর্থ আমরা এমনি শিখে আসবে ইনশাল্লাহ, অর্থ নিয়ে টেনশন নাই। আগে শব্দটা চিনে ফেলি, শব্দ চিনলে অর্থ আমাদের পিছে পিছে ঘুরবে ইনশাল্লাহ, দেখবেন। তাহলে খেয়াল করেন যে মুসলিমুন একজন, মুসলিমান, মুসলিমিন, একটা শব্দকে মুসলিমুন হবে, মুসলিমান হবে, মুসলিমিন হবে, তাহলে জবর হবে, জের হবে, অথবা পেশ হবে, তিনটার বাইরে হবেই না। তাহলে কোন শব্দের শেষ অক্ষর, খেয়াল করবেন আমি যে কথাটা বলতেছি, আগেও না, মাঝেও না, তার মাঝেও না, শেষ অক্ষরের কথা বলতেছি। এখানে শেষ অক্ষর কি? পেশ। পেশ কোন অক্ষর? বরকত, মিম পেশ কোন অক্ষর? পেশ তো একটা ভাই ভাবেল, অক্ষর হলো মিম, মারফু ঠিক আছে? মিম, তো মারফু এর মধ্যে শেষ অক্ষরে কি আছে? এখানে আইন আইন, আইন আইন আছে। মুসলিমের মধ্যে মুসলিমের শেষ অক্ষরে কি আছে? মিম আছে। মিম আছে। মিম তাহলে আরবি শব্দ গ্রামারের মধ্যে খেয়াল করবেন, গ্রামারের মধ্যে সবসময় শেষ অক্ষর নিয়ে আলোচনা করা হয়। কারণ বাক্য থেকে আরেকটা এক শব্দ থেকে আরেকটা শব্দ মিশাইতে হলে ওই জয়েন্টার লাগে। তো গ্রামার হলো জয়েন্টার বর্ণনা করে কোন সময় কোন জয়েন্টারটা লাগাবেন, আপনি কখন জবর লাগাবেন, কখন জের লাগাবেন, কোথায় পেশ লাগাবেন। কারণ জবরদের পেশ যেহেতু অর্থ হয়, এই জয়েন্টারটা আমরা শিখতেছি শুধু এখানে, বাকি আমাদের সবকিছু জানা আছে। তাহলে শব্দের শেষ হয়তো পেশ হবে, আর নয় জবর হবে, আর নয় কি হবে, জের হবে। শেয়ার হবে সেইটা জের শেখার হবে। পর শেখার পর একটা জিনিস পড়ি, এখানে একটা জিনিস পড়ি, 2 নম্বর সূত্র খেয়াল করবেন যে কোন শব্দের শেষ অক্ষরে, খেয়াল করেন কোন শব্দের শুরুতে আল আসানোর সময়, যেমন আলহামদু মধ্যে আল আছে না? জি, জি এই যে আলহামদু, এই দেখেন আলহামদু মধ্যে কি আছে? এর শুরুতে আল আছে। ভালো আছে। এই যে শব্দটা কি হামদুন,
বলে আমরা হামনাত বলি না, যে হামনাত, এই দেখেন হামদুন শব্দ, এটা তার শুরুতে কি আসছে? আল আসছে। আল শুরুতে কি আসছে? আল আল আসছে। তো কোন শব্দের মধ্যে আল আসলে ওই শব্দের মধ্যে কোনোদিন তানমিন আসবে না। কি আসবে না? তানবিন তানবিন আসবে। তানবিন আসবে তানমিন না। আসবে না। তানমিন চিনেন? দুই পেশকে তানমিন বলে। জি জি কোন শব্দের মধ্যে আল আসলে কি হবে না? ওই শব্দের মধ্যে কোনোদিন তানমিন হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। কথা বুঝতে পেরেছেন? জি আর তানবিন হইলে ওই শব্দের মধ্যে কোনোদিন আল আসবে, কোনোদিন আল আসবে না। আর যদি শব্দের মধ্যে তানমিন আসে তাহলে ওই শব্দের মধ্যে কোনোদিন আল আসবে না। আল আসলে তানমিন হবে না, আর তানমিন হলে আল আসবে না। বুঝতে পেরেছেন কি বললাম কথাটা? একজন বলেন দেখি। অপোজিট ওর আল আসলে শব্দের প্রথমে আল Opposite. থাকলে তানবিন হবে না, আর তানবিন থাকলে আল আসবে না। হ্যাঁ, এই যে শিখে ফেলেছে, অনেক কিছু শিখতেছেন, বিশ্বাস করেন। সামনে দিয়ে বুঝতে পারবেন ইনশাল্লাহ। কোন একটা শব্দ মধ্যে আল হলে তানমিন হবে না, আর তানমিন হলে তানবিন আল হবে না। আল হবে না। আলযুক্ত শব্দ সবসময় নির্দিষ্ট হয়, ডেফিনিট হয়। আলযুক্ত শব্দ কি হয়? সবসময় নির্দিষ্ট হয়, ডেফিনিট। নির্দিষ্ট। তার অর্থের মধ্যে টি বা টা ইংলিশে দা ব্যবহৃত হয়। ইংলিশে কি? দা ব্যবহৃত হয়, দি বা দা ব্যবহৃত হয়। আর বাংলা কি? টি বা টা। টা। বললেন ভাই কলমটা নিয়ে এসো তো, ফাইলটা নিয়ে আসো। ফাইলটা তার মানে স্পেসিফিক ফাইল, ওইটা নির্দিষ্ট ফাইলটা। আর যদি বলে ভাই একটা ফাইল নিয়ে আসো, তাহলে তারা স্টুডেন্ট কি করবে? একটা নতুন অনির্দিষ্ট। ফাইল নিয়ে আসবে। বুঝতে পেরেছেন? তাহলে তানবিন আলযুক্ত শব্দ হলো নির্দিষ্ট। নির্দিষ্টকে ইংলিশে বলে কি? ডেফিনিট। তার ইংলিশে দি বা দা ব্যবহৃত হয়, বাংলাতে টি বা টা। আর তানবিন যুক্ত শব্দ অনির্দিষ্ট। তার বাংলা অর্থ মধ্যে একটি বা একজন, ইংলিশে এ বা এন ব্যবহৃত হয়। কথা বুঝতে পেরেছি? ইংলিশে জি। এ বা এন ব্যবহৃত হয়, বাংলায় একটি বা একজন ব্যবহৃত হয়। যেমন মুসলিমুন, অর্থ কি হবে তাহলে? একজন মুসলমান। একজন মুসলমান। আর যদি বলি আল মুসলিমু, মুসলমানটি। মুসলিমটি। ঠিক আছে, মুসলিমটি। মুসলমানটি বা মুসলমানটা। তাহলে মুসলিমুন একজন মুসলমান, আল মুসলিমু মুসলিমটি। মুসলিমটি। মুসলমানটা একটা কিতাবুন কিতাবুল বই। বই। একটা বই, বা একখানা বই বা একটি বই, তাই না? কি বলি? কিতাবুন একটি বই। আল কিতাবু বইটি। বইটি। বইটি আবুক আর দাবুক, বুঝতে পেরেছেন? আবুক আর দাবুক। দাবুক। দাবুক মানে কি? আলযুক্ত শব্দের অর্থ। আর তানমিন যুক্ত শব্দ অর্থ কি? এই এই তানমিন শব্দ কি? আবা, এবা, আবু আবা এন এন। বুঝায়। তাহলে এর, হ্যাঁ, তাহলে এ বা এন বোঝাতে আরবিতে তানমিন ব্যবহার করা হবে, আর দা বোঝাতে আরবিতে আল ব্যবহার করা হবে। কথা বুঝতে পেরেছি? তাহলে একটা সুন্দর একটা কথা শিখলাম আমরা, যে কোন একটা শব্দ মধ্যে আল হলে তানমিন হবে না, আর তানমিন হলে আল হবে না। 200 দিনের ঘর, 200 দিনের ঘর, তো হয়তো তুই থাকবি আর নয় আমি থাকবো। বুঝতে কেউ পেরেছেন? কাউকে কেউ ওস্তাদ কারো কেউ কাউকে দেখতে দেখতে পারে না। রাজি না। কেউ কারো কি দেখতে রাজি না, কারোর চেহারা ছায়া দেখতে রাজি না। হয়তো ওই থাকবে আর নয় আমি আমি থাকবো। থাকবো। তুই থাকবি আর নয় আমি থাকবো। এই যে এরা কি 203, হয়তো আল থাকবে আর নয় তানমিন থাকবে। দুইটা একসাথে কখনো থাকবে না, কিয়ামত পর্যন্ত হবে না, ইনশাআল্লাহ কিয়ামতের পরে হবে না। বুঝতে পেরেছেন? আল হলে কোনোদিন তানমিন হবে না, আর তানমিন হলে শব্দের মধ্যে কোনোদিন আল হবে না। আল যুক্ত শব্দ নির্দিষ্ট, আর তানমিন যুক্ত শব্দ কি? অনির্দিষ্ট। তানমিন যুক্ত শব্দ অনির্দিষ্ট। আচ্ছা, তাহলে আসেন, ওস্তাদ চলে আসছেন, আমি ইনশাল্লাহ একটু পরে ছেড়ে দেবো আজকে, যেহেতু ওনাকে আমি একটু সময় দিচ্ছি, ওনার কিছু সময় আমি নিয়ে নিচ্ছি আর কি। ইনশাল্লাহ সামনেতে নিয়ম ব্রেক হবে না। আচ্ছা, তারপরে আসেন, তাহলে আমরা এটা শিখলাম কি, কিভাবে শব্দ নির্দিষ্ট হয়, কিভাবে শব্দ অনির্দিষ্ট হয়। ঠিক আছে? তানমিন যুক্ত শব্দের আমাদের আল লাগাইলে তানমিন চলে যাবে। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই এখানে, এই এক্সাম্পলটা আমি এখানে নিয়ে আসি। কিতাব শব্দ, কিতাব মানে কি? বই। তোমার শিবে কোথায় আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ঠিক আছে? এখন বলেন, এটা উচ্চারণ করেন দেখি। কিতাবুন। কিতাবুন কিতাবুন অর্থ কি? একটি বই। একটি বই। এখন বলেন দেখি,
আল আল কিতাব কিতাব এটা হবে না, এটা হবে না। কিতাবু হবে। কি হবে তাহলে? এটা নিচে যাবে। বইটি আল কিতাবু আল কিতাবু। দুই তানবিন হবে না। তানবিনের মধ্যে দুই পেশের মধ্যে এক পেশ চলে যাবে, এক পেশ এক থাকবে, তাই পেশ না? চলে যাবে। জি আলিফ লাম হলে এক পেশ হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন যদি বলি যে এখানে তানবিন কেন আসলো না, কি সমস্যা তানবিন আসলো না, কি উত্তর দিবেন কি? এটা নির্দিষ্ট। এটা নির্দিষ্ট তাই তানবিন না, হবে না। বলবেন আল আসার কারণে তানবিন ও আসে নাই। ও জি হ্যাঁ, বলবেন আল কি আসলে তানবিন যে হবে না। আল জি আসার কারণে তানবিন হয়নি, ঠিক আছে। আর যদি বলি এটার মধ্যে কি, এটার মধ্যে, আচ্ছা এখন যদি বলি এটার মধ্যে আল আসলো না কেন, এর মধ্যে আল আসলো না কেন, কি উত্তর দিবেন? এটা নির্দিষ্ট করার তানবিন জন্য। আছে তাই। তার এটা তানবিন আসে, এই জন্য আল আসে নাই, তানবিন করেন। ঠিক আছে। এখন কেউ যদি বললেন না স্যার এই জন্য আল কেন আসলো না, তার উত্তর কি হবে? তানবিন এটা হলে আছে আল এই আসবে কারণে। না। তানবিন আছে বলে, তানবিন হলে হ্যাঁ। ঠিক আছে। আর যদি বলি জি। এটার মধ্যে তানবিন কই গেল, তানবিন কেন আল আসলো না? আছে, আল আছে বলে তানবিন হবে না। আলিফ লাম থাকার কারণে তাহলে বুঝলাম কি, তানমিন যুক্ত শব্দের মধ্যে অর্থে কোনো পার্থক্য নেই, শুধু নির্দিষ্ট আর অনির্দিষ্ট পার্থক্য, তাই না? তানবিন আর দুই পেশ আর এক পেশের মধ্যে শুধু পার্থক্য হলো একই অর্থ, শুধু পার্থক্য হলো যে একটা নির্দিষ্ট একটা অনির্দিষ্ট। কথা বুঝতে নির্দিষ্ট পেরেছি? একটা বই, একটা অনির্দিষ্ট একটা বই, জি। হ্যাঁ, তাহলে শুধু এতটুকু বুঝতে পারলাম, দুইটাই একই, শুধু পার্থক্য হলো একটা নির্দিষ্ট আর একটা অনির্দিষ্ট, অর্থের মধ্যে কোনো ভিন্নতা নাই। দুই পেশ থাকলে ভিন্ন অর্থ নেই, এক পেশ থাকলে ভিন্ন অর্থ নেই, শুধু নির্দিষ্ট আর অনির্দিষ্ট পার্থক্য। বুঝতে পেরেছি? জি হুজুর। এবার আসি একটা জিনিস পড়ি আমরা। একটা মানুষের নর্মাল অবস্থা কি, যখন জন্ম নেয় তার মাথা থাকবে, দুই চোখ থাকবে, নাক থাকবে, দুই কান থাকবে, দুই পা থাকবে, তাই না, দুই হাত থাকবে, এই একটা মানুষের নর্মাল অবস্থা, তাই না? ঠিক আছে, একটা মানুষের নর্মাল অবস্থা কি, তার হাত পা চোখ মুখ নাক কান সবই থাকবে। এখন কোনো কারণে একটা হাত নাই, তার মানে কি ব্যক্তিটা আবনর্মাল, তাই না? জি। কোনো একটা মানুষের মনে করেন একটা পা নাই, তাহলে কি আমরা নর্মাল ব্যক্তি বলবো তাকে? তাকে Abnormal। প্রতিবন্ধী বলবো। মানুষ প্রতিবন্ধী মানুষ, কারণ নর্মাল অবস্থায় নেই সে। কথা বুঝতে পেরেছেন? আমার সাথে একটু হু হা করেন, যাতে করে বুঝিতে আপনারা আছেন, জি হুজুর। জি ঠিক জনাব, আছে। জি জনাব, আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে এবার সেই খুবই মজার একটা ইন্টারেস্টিং করে খেয়াল করেন। তা আরবি শব্দে একটা নর্মাল অবস্থা আছে, আরবি শব্দে একটা কি নর্মাল অবস্থা আছে। সে অবস্থাটা হলো, একটা আরবি শব্দ সবসময় নর্মাল অবস্থা, সেটা খেয়াল করেন। একটা আরবি শব্দ নর্মাল অবস্থা কি থাকবে, সেটা তার মধ্যে পেশ যুক্ত হবে। নর্মাল অবস্থা কি হবে, সেটা পেশ থাকবে। পেশ থাকবে একটা শব্দের মধ্যে। একটা আরবি শব্দের মধ্যে কি হবে, নর্মালি সেটা পেশ পেশ থাকবে, এবং দুই পেশ থাকবে, পেশ থাকবে এবং কি থাকবে, দুই পেশ থাকবে। দুই পেজ থাকবে। দুই পেশ থাকবে। কি বললাম, একটা আরবি শব্দের মধ্যে নর্মাল সেটা কি থাকবে, পেশ থাকবে এবং দুই পেশ দুই পেশ থাকবে। থাকবে। দুই পেজ থাকবে। এটা কি নর্মাল না আবনর্মাল? এটা নরমাল। তাহলে কি বললাম এখানে, খেয়াল করেন, একটা শব্দে, তাহলে একটা শব্দের অরিজিনাল হলো কি, সেটা তানবিন পেশ হবে এবং দুই পেশ থাকবে। দুই পেশ থাকবে। জি। বুঝতে পেরেছেন? আল যদি আসে, পেশ আসে, কিন্তু তবুও কি আবনর্মাল, কারণ কি নাই, এর মধ্যে দুই পেশ নাই। দুই পেশ নেই। তাহলে দুই পেশটা কি একটা শব্দের আসল অবস্থা। বুঝতে পেরেছেন? দুই পেশ মানে কি একটা শব্দের আসল অবস্থা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দুই পেশ যুক্ত শব্দ হলো কি, এটা নর্মাল অবস্থায় আছে। তো কোন কারণে যদি জবর আসে, দুই জবর আসে, তার মানে কি বলবো, এটা নরমাল অবস্থা। নরমাল অবস্থা। স্বাভাবিক। দুই জবর আসলে আবনর্মাল, ঠিক আছে, বা দুই জের আসলো আবনর্মাল, ঠিক আছে। বা পেশ আসলো, জনাব, পেশ ছাড়া অন্য কিছু আসলে মনে করবেন নরমাল। জবর বা জের, দুই জবর হোক বা এক জবর হোক, দুই জের হোক বা এক জের হোক, একটা শব্দ নর্মাল অবস্থা হলে সেটা পেশ হবে এবং তানবিন হবে। এছাড়া বাকি যে অবস্থা, সেটা কি হলো, আবনর্মাল অবস্থা। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি শিখলাম, 3 নম্বর সূত্র বললাম এখানে। একটি শব্দ জন্মগত হবে নাকিরা, নাকিরা মানে অনির্দিষ্ট হবে, এবং পেশ যুক্ত হবে, মারফু হবে। মারফু হবে, মারফু মানে কি, পেশ যুক্ত হবে। এক পেশ থাকলো মারফু, দুই পেশ থাকলো মারফু, তাই না? মারফু কাকে বলে, যে শব্দের শেষ অক্ষরে পেশ হয়,
তাকে বলা হয় তাকে মারফু। মারফু বলে। এক পেশ থাকলো মারফু, দুই পেশ থাকলো মারফু। কথা বুঝতে পেরেছি? জি। তবে তাহলে পেশ একটা পেশ দুইটা দুটো কেন চলে হলো? এসে ওই যে আল 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 না তানবিন আসার কারণে। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? এটা একটা কনক্লুশনে যাই আমরা। এই পর্যন্ত কি শিখলাম? ঠিক আছে। আচ্ছা, তাহলে আসি আমরা প্রথমে আরবি বললাম যে আরবি নিয়ে 4 ধরনের গবেষণা হয়েছে। তার মধ্যে তাজবিদ, যারা আমরা অলরেডি পড়ে এসেছি, শব্দ গঠন, ইলমে সরফ, এটা আমরা এখানে শিখবো। ব্যাকরণ, ইলমে নাহু, যেটা আমরা কি এখানে শিখতেছি, এই যে আজকের ক্লাস ছিল। ইলমুল ফাসাহা ও বালাগা, এটা আমরা পরে পড়বো। এটা শুধু জানার জন্য, শিখার কিছুই নেই এখানে। আচ্ছা, এবার আসেন। তারপর শিখছে আলিফ ওয়াও ইয়া থেকে জবর জের পেশ বের হয়েছে। আলিফের থেকে জবর, ওয়াও থেকে পেশ, ইয়া থেকে জের বের হয়েছে। এরপর বললাম কোন শব্দের শেষ অক্ষরে পেশ আসলে শব্দকে বলা হয় মারফু। মারফু কোন শব্দের শেষ অক্ষরে নসব তথা জবর আসলে ওই শব্দকে বলা হয়। মানসুব। মানসুব আর কোন শব্দের শেষ অক্ষরে জের আসলে শব্দকে বলা হয় মাজরুর। মাজরুর। মাজরুর, এই যে মারফু, মানসুব, মাজরুর, তাই না? তাহলে মুসলিম বানানটা কোন অবস্থায় আছে? মানসুব মানসুব, মানসুব। মুসলিমিন মাজরুর। আর মুসলিমুন মারফু মারফু। মারফু অবস্থায় আছে। ধন্যবাদ। আচ্ছা, এবার আসি। তারপর আমরা শিখলাম, আচ্ছা মাঝখানে একটি কথা, দুই জবর দুই জের দুই পেশ, এটাও হরকত, আর এক জবর এক জের এক পেশও হরকত। একদম মোটা ভাই, একদম পাতলা ভাই, এলো পার্থক্য। বুঝতে পেরেছো? দুইজন হলো মোটা, দুই জবর আসছে, আর এক জবর মনে করেন যে পাতলা ভাই, এক জবর আসছে। ঠিক আছে, দুটাকে হরকতই বলা হয়। তবে মোটা ভাইকে বলা হয় কি? মোটো, মোটা। মোটো। ব্যয় কিন্তু একজনে, কিন্তু বলা হয় কি? মোটা। তো ওই যে দুই জবর আসার কারণে, দুই জবর দুই জের দুই পেশ আসার কারণে একে বলা হয় তানবিন। জিনিসটা হলো হরকতই, কিন্তু ডাবল আসার কারণে নাম দিচ্ছে কি? তানবিন। তানবিন নাম দিছে। আচ্ছা, তো সবই হরকতের প্রকার। এখন এখানে আসেন, 2 নম্বর সূত্র কি বললাম আমরা? কোন একটা শব্দের মধ্যে আল আসলে তানবিন হবে না, আল আসলে আল হবে না, তানবিন থেকে আল হবে না। আল আসলে তানবিন হবে না, আর তানবিন হলে আল আল আসবে না। আসবে না। আল হবে না। যুক্ত শব্দ, আল যুক্ত হচ্ছে শব্দ, নির্দিষ্ট শব্দ। আল যুক্ত আর নির্দিষ্ট কিছু এরকম নির্দিষ্ট আর যার তানবিন বাংলা যুক্ত অর্থ মধ্যে শব্দ টিবা অনির্দিষ্ট। হচ্ছে অনির্দিষ্ট। টা আসে, দুইটা। যার বাংলা অর্থ মধ্যে টিবা টা আসে। আর তানবিন যুক্ত শব্দ অনির্দিষ্ট, তানবিন যুক্ত তানবিন শব্দ যুক্ত এ শব্দ বা অনির্দিষ্ট এন। বাংলা অর্থের মধ্যে এ অথবা এন। এ বা এন, বাংলায় একটি বা একজন। একজন। দেখতে পাই মুসলিমুন, মুসলিমুন একজন একজন মুসলমান। একজন মুসলমান। আর আল মুসলিমু, মুসলিমটি মুসলমানটা। মুসলিমটি মুসলিমটি। কিতাবুন, একটি বই, একটি বই। বই। আল কিতাবু, বইটি। বইটি বইটি। বইটি। আচ্ছা, এবারে আপনাদের সাথে একটু তামরিন করি। আচ্ছা, তার আগে এটা একটু পড়ে নিচ্ছি। একটা শব্দের জন্মগত অবস্থা কি? নাকিরা, নর্মাল নাকিরা থাকলে নির্দিষ্ট হবে। একটা একটা শব্দের শব্দ জন্মগত অবস্থা কি? মারফু। মারফু হবে এবং মারফু। নাকেরা হবে। নাকেরা। আচ্ছা, একটা পরিভাষা শিখি আমরা। মারেফা নাকেরা। মারেফা মারিফা নাকেরা, নাকের। মারিফা নির্দিষ্ট, মারিফা নাকেরা। নাকেরা। নাকিরা। মিজান ভাই আসেন ক্লাসে? মিজান ভাই আসেন ক্লাসে? মিজান ভাই কি ক্লাসে আছেন? মিজান ভাই দেখতে হচ্ছে। আচ্ছা, খেয়াল করেন। তাহলে খেয়াল করেন, মারিফা মানে নির্দিষ্ট, নাকিরা মানে অনির্দিষ্ট। মারিফা মানে কি? নির্দিষ্ট, নাকিরা মানে অনির্দিষ্ট। বলেন, অনির্দিষ্ট। মারিফা নির্দিষ্ট, নাকিরা অনির্দিষ্ট। মারিফা নাকিরা। নির্দিষ্ট, নাকিরা। নাকেরা অনির্দিষ্ট। নাকিরা অনির্দিষ্ট। নির্দিষ্ট, নাকেরা অনির্দিষ্ট, মারিফা নাকিরা। নাকেরা নির্দিষ্ট, মারফা নাকেরা নির্দিষ্ট, নাকেরা অনির্দিষ্ট। মারফা নির্দিষ্ট, নাকেরা অনির্দিষ্ট। মারিফা নির্দিষ্ট, মারেফা মানে নির্দিষ্ট আর নাকেরা মানে নির্দিষ্ট। মারেফা মানে নির্দিষ্ট স্পেসিফিক, নাকেরা মানে আনস্পেসিফিক। মারিফা নির্দিষ্ট, নাকিরা অনির্দিষ্ট। মারিফা নির্দিষ্ট, নাকিরা অনির্দিষ্ট।
হুজুর এখানে ইংলিশে বলে কি মারে ডেফিনিট ইনডেফিনিট, পেশে ডেফিনিট ভাইয়ের উপরে মারিফা, পেশ কেন ইনডেফিনিট নাকেরা। Definitely ফা হবে না, কি জবর হবে না। definitely indefinite. নাকেরা অনির্দিষ্ট মারিফা নির্দিষ্ট, নাকিরা অনির্দিষ্ট। মারিফা মারিফা নাকেরা, মারিফা নাকেরা, মারিফা নাকেরা, মারিফা নির্দিষ্ট নাকিরা, অনির্দিষ্ট। মারিফা নাকিরা, পরিবেশটা লাগবে, মারিফা মারিফা নাকেরা সবসময় মারিফা নাকিরা, নাকেরা ব্যবহার করবেন। মারিফা ডেফিনিট, নাকেরা অনির্দিষ্ট। মারিফা নির্দিষ্ট, নাকিরা অনির্দিষ্ট। মারিফা নির্দিষ্ট, নাকিরা অনির্দিষ্ট। নাকিরা অনির্দিষ্ট। মারিফা নির্দিষ্ট, 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 নাকিরা অনির্দিষ্ট। মারিফা Marifa নির্দিষ্ট, নাকিরা অনির্দিষ্ট। মারিফা নির্দিষ্ট, আচ্ছা, নাকিরা তাহলে আমরা কি শিখলাম? তাহলে একটা শব্দের জন্মগত অবস্থা কি? সেটা মারফু হবে নাকিরা এবং নাকেরা হবে। মারফু হবে এবং কি হবে? নাকেরা হবে। মারফু আর নাকেরা নাকিরা। হবে এবং কি হবে? মারফু হবে। আচ্ছা, আজকের পড়া, আচ্ছা আমি কয়েকজনকে জিজ্ঞাসা করবো যে আমরা কতটুকু শিখলাম। আমি ওস্তাদের কাছে আর 5টা মিনিট সময় নিব। আচ্ছা, আমি জিজ্ঞাসা করবো হচ্ছে সাবিহা আপা, আপনার পরে মুন্নি আপা, আপনাকে বলবো যে মারেফা কাকে বলে? মারিফা নির্দিষ্ট আর নাকেরা? অনির্দিষ্ট। ফেরদৌস আলম আপা, আপনাকে বলেন কোন একটা শব্দের মধ্যে আল আসলে কি নিষিদ্ধ হয়? Tanveen. আসলে এটা নির্দিষ্ট হবে Tanveen. মারিফা। আল আসলে তানবিন তানবিন নিষিদ্ধ নিষিদ্ধ। হবে। তানবিন আসলে আল নিষিদ্ধ হবে, ঠিক আছে? Correct. একটা শব্দের মধ্যে আল আসলে তানবিন নিষিদ্ধ হবে, আর তানবিন আসলে আল নিষিদ্ধ। আল নিষিদ্ধ হবে। মনির আপা, মনির ভাই, মনির হ্যাঁ, ভাই জি। বলে জি ভাই, যে আল উস্তাদ। যুক্ত শব্দের অর্থ কি? আল হচ্ছে ডেফিনিট, মানে ডেফিনিট, যার বাংলা অর্থের মধ্যে টি বা টা ব্যবহৃত হবে। একটা এক্সাম্পল দেন দেখি। আল কিতাব। আল কিতাব বাংলায় বলি, বাংলা অর্থ কি হবে? মানে একটি বই। একটি বই। ধন্যবাদ। আর তানবিন যুক্ত শব্দ? বইটি। আল কিতাব বইটি। তানবিন কিতাবু শব্দ বইটি, বইটি, sorry, sorry. কিতাবুন আল কিতাবু বইটি। বইটি, ধন্যবাদ যে মেনশন করেছেন এখানে। আর কিতাবুন, বইটি, দ্য বুক। কিতাবুন মারফু, মারফু, একটি বই। একটি বই। আল কিতাবু বইটি। দ্য বুক, বইটি। 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 আচ্ছা, তারপরে এখানে আসেন যে একটা শব্দ লিখি, এটা পড়তে হবে না, কি লেখলাম? মুসলিমুন। এটার মধ্যে কি হবে? শেষ অক্ষরে কি হবে? মুসলিম মিন হতে পারে, মান হতে পারে। মারফু মুসলিমুন হবে। কেন হবে? মারফু। মুসলিমুন কেন হবে? মুসলিমুন কেন হবে? একজন মুসলমান। না, মুসলিমুন কেন হবে? এটার মধ্যে আল নাই, জন্মগতভাবে শব্দ, শব্দ একটা জন্মগতভাবে শব্দ। জন্মগত শব্দ। আল নাই। মুসলিমুন হবে। একজন মুসলমান হলে মুসলিমুন হবে, আর মুসলমান টি হলে তখন আল মুসলিমুন। আচ্ছা, খেয়াল করেন। এখন আমি আল, ঠিক আছে, পেট জবর কিছু নাই। এখানে আমি জবর কেন করবো না? বলেন, জবর কেন করবো না? নরমাল অবস্থায় ফেস যুক্ত থাকে। হ্যাঁ, জন্মগতভাবে জন্মগতভাবে পেশটা তানবিন হবে, পেশ, মারফু। হ্যাঁ, যদি বলি জবর কেন আসলো না, জের কেন আসলো না, বলবেন ভাই নরমাল অবস্থায় আছে।
নরমাল ঠিক আছে, এই কারণে পেশি পড়বো, অন্য কিছু পড়বো না। কথা বুঝে আসছে? দুই পেশি রাইট। পড়বো, আল আসলে এক পেশ পড়বো, আল না থাকলে দুই পেশ পড়বো। দম্মা কথা হবে, বুঝতে পেরেছি? মারফু হবে, হ্যাঁ। মারফু হবে এবং দম্মা তানমিন হবে, তানমিন হবে, দুই পেশ তানবিন হবে। হবে, দুই পেশে। ঠিক আছে, তাহলে জন্মগত অবস্থায় আছে। শুধু এতটুকু মনে করে দেই যে একটা শব্দ খালি খালি জবর এবং জের যুক্ত হবে না, তার সাথে কোনো এক্স্যাক্টলি। কন্ট্রোলার থাকলেই কেবল ছেলে মেয়ে জবর অথবা জের হবে, খালি খালি পেশ হবে। আর খালি না থাকলে, শুরুতে কিছু থাকলে তখন কি হবে? জবর অথবা জের হবে। কথা বুঝতে পেরেছি? রাইট। এবং বাক্যের মধ্যে পুরো একটা বাক্য, যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তাকে মনে করো জবর জবর পেশ কিছুই নাই, প্রথমে কি আলহামদ আছে, এবং সেটার মধ্যে কি পড়বো আমরা? আলহামদুলিল্লাহ। দু পেশ এক পেশ হবে, পেশ কেন পড়বো? বেশ, আল যেহেতু আছে, আল আছে এই জন্য। আল উস্তাদ আবার বলেন। কন্ট্রোলার না থাকে। বললাম যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই শব্দের মধ্যে মনে করুন জবর জের পেশ কিছুই নাই। তো প্রথম শব্দের মধ্যে আমরা কি পড়বো বলেন তো? জবর পড়বো, জের পড়বো না পেশ পড়বো? পেশ, কেন? নরমাল। আলহামদু নরমাল। ও, আলহামদু আলহামদু নরমাল কিভাবে বলবো? হাম বলতে নরমাল অবস্থায় আছে, কারণ হামদু। শুরুতে কিছুই নাই। হামদু, হামদু। আলহামদু শব্দের শুরুতে কিছু আছে, পড়বো উস্তাদ। আল আছে, আল এই কারণে দুই পেজ থেকে এক পেজ পড়লাম, কিন্তু পেশ এক্স্যাক্টলি। কেন পড়বো? পেশ কেন নরমালি, পড়বো? পেশ হচ্ছে কারণ নরমাল হলো ওয়ার্ডের নরমাল সাথে অবস্থা, থাকে। ভাই শুরুতে কিছুই নাই, আলহামদুলিল্লাহ শুরুতে কিছু আছে? কিছুই নাই, এই জন্য কি বলবো? পেশ পড়বো। তাহলে আজকে আমাদের কথা এতটুকু ইনশাআল্লাহ। সংক্ষেপে শুধু আবার একটু রিপিট করতেছি, আমরা বললাম আরবি ভাষা নিয়ে 4 ধরনের গবেষণা হয়েছে। এটা তো এতটুকু জেনে আমরা ভুলে যাই, এটার দরকার নাই আর। বাকি আমরা কি বললাম? আলিফ থেকে জবর, ওয়াও থেকে পেশ, ইয়ার থেকে জের বের হয়েছে। তাহলে আসল হচ্ছে আলিফ ওয়াও ইয়া, এর ডুপ্লিকেট হলো জবর জের পেশ। কোন শব্দের শেষ করে পেশ আসলে শব্দকে বলা হয় মারফু, জবর আসলে শব্দকে বলা হয় মানসুব, জের আসলে শব্দকে বলা হয় মাজরুর। আর একটা কোন একটা শব্দের মধ্যে আল আসলে তানমিন হবে না, আর তানমিন হলে আল হবে না। এক্স্যাক্টলি। আল যুক্ত শব্দ নির্দিষ্ট, যার বাংলার অর্থের মধ্যে টি বা টা আসবে, ইংলিশে দা আসবে। আর তানমিন যুক্ত শব্দ অনির্দিষ্ট, তার বাংলা অর্থের মধ্যে একটি বা একজন হবে, ইংলিশে এ বা এন হবে। আর একটা শব্দ জন্মগত অবস্থায় বা নর্মাল অবস্থায় সেটা মারফু, পেশ হবে, পেশ, দুই পেশ হবে। পেশ হবে এবং কি হবে? দুই পেশ হবে। অর্থাৎ দুই নাকের পেশ। ওটা হবে কি? মারফু, মারেফা হবে, নাকেরা হবে এবং মারফু হবে। নাকেরা হবে এবং কি হবে? মারফু নাকের হবে। হবে, আর মারফু। বললাম নাকেরা মারেফার আমরা এই পরিভাষা শিখলাম। নির্দিষ্ট শব্দকে বলা হয় মারফু, মারেফা। মারেফা, শব্দ নির্দিষ্ট হলে তাকে কি বলা হয়? মারেফা। মারেফা। মানে কি? নির্দিষ্ট। আর নাকেরা, নির্দিষ্ট শব্দকে বলা হয় নাকেরা। দেওয়া আসছে ইনশাল্লাহ। আপনারা বাকি কোনো জিনিস বুঝে না আসলে আমাকে এনি টাইম জিজ্ঞাসা করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আর কথা দীর্ঘায়িত করছি না, উস্তাদ চলে আসছেন। ইনশাল্লাহ আবার আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন প্লিজ। উস্তাদ আমি ওই যে কন্ট্রোলার কি সেটা জানতে চাই। ও কন্ট্রোলের সামনে পড়বো আপা, ওইটা নিয়ে আলোচনা হবে, কিন্তু এখন না। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। কন্ট্রোল নিয়ে আলোচনা হবে, তবে এখন না ইনশাল্লাহ। উস্তাদ আমাদের ক্লাস তো 3:30 হওয়ার কথা ছিল, আজকে মনে হয় 3টে হলো নাকি? ও আমাদের আপনি বিদেশে আছেন মনে হয় না? আমাদের জি, আমি আপু আসলে আমার একটু সমস্যা ছিল, হসপিটালে গেছিলাম আমার পরিবারকে নিয়ে, তো সেজন্য আমি একটু লেট হয়েছিলাম। সরি, একটা মিনিট।